সবাইকে অ্যাডব ইনডিজাইনের অষ্টম ক্লাসের প্রথম পর্বে স্বাগতম। আমরা আমাদের অষ্টম ক্লাসকে দুইটি পর্বে ভাগ করেছি। আজকে আমরা অষ্টম ক্লাসের প্রথম পর্ব নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে অ্যাডব ইনডিজাইনের যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হল ক্রিয়েটিং অ্যান্ড অ্যাপ্লাইং টেক্সট অ্যান্ড অবজেক্ট স্টাইলস। ক্রিয়েটিং অ্যান্ড অ্যাপ্লাইং টেক্সট অ্যান্ড অবজেক্ট স্টাইলস বিষয়ের মধ্যে যে টপিকগুলো থাকবে সেগুলো হলো ক্রিয়েটিং অ্যান্ড অ্যাপ্লাইং প্যারাগ্রাফ স্টাইলস, ক্রিয়েটিং আ প্যারাগ্রাফ স্টাইল, অ্যাপ্লাইং আ প্যারাগ্রাফ স্টাইল, ক্রিয়েটিং অ্যান্ড অ্যাপ্লাইং ক্যারেক্টার স্টাইল, ক্রিয়েটিং আ ক্যারেক্টার স্টাইল, অ্যাপ্লাইং আ ক্যারেক্টার স্টাইল, nesting character styles inside paragraph styles, creating character styles for nesting, creating a nested style, adjusting text inset and vertical alignment, flowing text automatically, applying paragraph styles to text, adjusting columns, using the baseline grid to align text, finding and changing a missing font, entering and importing text, entering text, importing text, finding and changing text and formatting, finding and changing text, finding and changing formatting, working with fonts, type styles and glyphs, adding a font from Adobe Fonts, adding a special character, applying a stroke and fill to text, inserting fraction characters, hanging punctuation outside the margin, creating a drop cap, hyphenation settings, inserting a manual line break, setting tabs, aligning text to tabs and adding tab leaders, working with paragraph shading and rules, applying shading to a paragraph, এবং সর্বশেষে applying a rule to a paragraph. আজকের ক্লাসে আমরা টেক্সট এবং টেক্সটের বিভিন্ন স্টাইল নিয়ে কথা বলবো। আমরা অ্যাডব ইনডিজাইন সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা ডাবল ক্লিক করে আজকের ক্লাসের জন্য একটি ফাইল ওপেন করে নিলাম। আমরা স্ক্রিন মোডে নরমাল সিলেক্ট করে নিলাম। আমরা প্রথমে নিশ্চিত হয়ে নিব যে ওয়ার্কস্পেসটি অ্যাডভান্স করা আছে কিনা। আমরা উইন্ডো মেনু থেকে ওয়ার্কস্পেস অপশনটি সিলেক্ট করে রিসেট অ্যাডভান্সে ক্লিক করে ওয়ার্কস্পেসটি রিসেট করে নিলাম। আমরা এখন দেখব ক্রিয়েটিং অ্যান্ড অ্যাপ্লাইং প্যারাগ্রাফ স্টাইলস, অর্থাৎ আমরা কিভাবে প্যারাগ্রাফ স্টাইল তৈরি করতে পারি এবং অ্যাপ্লাই করতে পারি। আমরা একটি পেজ জুম করে কিছু টেক্সট দেখতে পেলাম এবং আমরা চাচ্ছি ওই টেক্সট অংশটুকুতে প্যারাগ্রাফ স্টাইল তৈরি করতে। আমরা প্যারাগ্রাফ স্টাইল প্যানেলটি ওপেন করে দেখলাম যে হেড অ্যান্ড বডি টেক্সট নামের দুইটি সেকশন দেখা যাচ্ছে। আমরা প্যারাগ্রাফ স্টাইল প্যানেলে প্যানেল মেনুতে ক্লিক করে নিউ প্যারাগ্রাফ স্টাইলে ক্লিক করলাম। আমরা নিউ প্যারাগ্রাফ স্টাইল প্যানেলে প্যারাগ্রাফ স্টাইল এর নাম দিলাম প্যারাগ্রাফ স্টাইল 8 এবং কিছু অপশন পরিবর্তন করে ওকে প্রেস করলাম।
প্যারাগ্রাফ স্টাইল প্যানেলে আমরা প্যারাগ্রাফ স্টাইল 8 নামে নতুন একটি প্যারাগ্রাফ স্টাইল দেখতে পেলাম। আমরা টাইপ টুল সিলেক্ট করলাম, যার শর্টকাট টি। আমরা বাংলাদেশ লিখে টেক্সট নিলাম এবং প্যারাগ্রাফ স্টাইল 8 সিলেক্ট করে ওই টেক্সটের প্যারাগ্রাফ স্টাইল পরিবর্তন করলাম। আমরা উইন্ডো মেনু থেকে টাইপ অ্যান্ড টেবিল অপশন সিলেক্ট করলাম এবং ক্যারেক্টার অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট কন্ট্রোল প্লাস টি। আমরা কিছু অপশনের পরিবর্তন করে ওকে প্রেস করে দেখলাম যে টেক্সটের পরিবর্তন হয়েছে। এভাবে আমরা কোনো প্যারাগ্রাফ স্টাইল তৈরি করতে পারি এবং অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা আলোচনা করব কি করে ক্যারেক্টার স্টাইল তৈরি করতে হয় এবং অ্যাপ্লাই করতে হয়। ক্যারেক্টার স্টাইল হচ্ছে একটি গ্লোবাল ফাংশন যা আমাদের প্রোডাকশন স্পিডকে অনেক বেশি দ্রুত করে তোলে। আমরা টাইপ মেনু থেকে ক্যারেক্টার স্টাইল অপশনটি সিলেক্ট করতে পারি, যার শর্টকাট শিফট প্লাস F11। আমরা ডক মেনু থেকে ক্যারেক্টার স্টাইল প্যানেলটি সিলেক্ট করে অ্যাক্টিভ করলাম। আমরা প্যানেল মেনু থেকে নিউ ক্যারেক্টার স্টাইল অপশনটি সিলেক্ট করলাম। আমরা টাইপ টুল সিলেক্ট করে কিছু টেক্সট লিখলাম এবং টেক্সটের আকার, ফন্ট এবং কিছু পরিবর্তন করলাম। আমরা টেক্সট অংশটুকু সিলেক্ট করে রাখা অবস্থায় যদি ক্যারেক্টার প্যানেল থেকে ক্রিয়েট নিউ ক্যারেক্টার স্টাইল অপশনটি সিলেক্ট করি, তবে ক্যারেক্টার প্যানেলে দেখব যে নতুন একটি ক্যারেক্টার স্টাইল তৈরি হয়েছে। আমরা টাইপ টুল সিলেক্ট করে কিছু টেক্সট লিখলাম। এবার আমরা ওই টেক্সট অংশটুকু সিলেক্ট করে যদি আগে তৈরি করা ক্যারেক্টার স্টাইল অ্যাপ্লাই করে দেই, তবে দেখব যে ওই টেক্সটের পরিবর্তন হয়েছে। এভাবে আমরা কোনো ক্যারেক্টার স্টাইল তৈরি করে অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা আলোচনা করব নেস্টিং ক্যারেক্টার স্টাইল ইনসাইড প্যারাগ্রাফ স্টাইল নিয়ে। নেস্টিং হচ্ছে দুই বা ততোধিক স্টাইলকে একত্রে নিয়ে কাজ করে নতুন স্টাইলে টেক্সটের পরিবর্তন করা। আমরা প্যারাগ্রাফ স্টাইল প্যানেলটি সিলেক্ট করলাম এবং প্যানেল মেনু থেকে নিউ স্টাইল গ্রুপ অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে প্যারাগ্রাফ স্টাইল প্যানেলে নতুন একটি স্টাইল গ্রুপ তৈরি হয়েছে। আমরা স্টাইল গ্রুপে রাইট ক্লিক করে নিউ প্যারাগ্রাফ স্টাইল অপশনটি সিলেক্ট করলাম এবং প্যারাগ্রাফ স্টাইল প্যানেল থেকে ড্রপ ক্যাপ অ্যান্ড নেস্টেড স্টাইলস অপশনটি সিলেক্ট করলাম। আমরা নেস্টেড স্টাইল অপশনে ক্যারেক্টার স্টাইল 1 এবং ক্যারেক্টার স্টাইল 2 অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে স্টাইল গ্রুপে একটি প্যারাগ্রাফ স্টাইল অ্যাড হয়ে গিয়েছে, যেখানে নেস্টেড স্টাইলে ক্যারেক্টার স্টাইল 1 এবং ক্যারেক্টার স্টাইল 2 অপশন দুইটি রয়েছে। আমরা টাইপ টুল সিলেক্ট করে কিছু টেক্সট লিখলাম। এবার আমরা ওই টেক্সট অংশটুকু সিলেক্ট করে যদি
আগে তৈরি করা স্টাইল গ্রুপে প্যারাগ্রাফ স্টাইল অ্যাপ্লাই করে দেই, তবে দেখব যে টেক্সটের পরিবর্তন হয়েছে। এই ছিল নেস্টিং ক্যারেক্টার স্টাইল ইনসাইড প্যারাগ্রাফ স্টাইল নিয়ে বিস্তারিত আলোচনা। এখন আমরা কথা বলবো অ্যাডজাস্টিং টেক্সট ইন সেট অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট নিয়ে। অর্থাৎ আমরা কি করে টেক্সট ইনসেট এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্টকে অ্যাডজাস্ট করতে পারি। আমরা অবজেক্ট মেনু থেকে টেক্সট ফ্রেম অপশনটি সিলেক্ট করলাম এবং টেক্সট ফ্রেম নামে একটি প্যানেল দেখতে পেলাম। ইনসেট মানে হচ্ছে একটি টেক্সট ফ্রেম হতে আরেকটি টেক্সট ফ্রেমের দূরত্ব। আমরা ভার্টিক্যাল জাস্টিফিকেশনে অ্যালাইন এ সেন্টার সিলেক্ট করে দিলাম। আমরা ইনসেট স্পেসিংয়ে কিছু পরিবর্তন করলাম। আমরা ওকে প্রেস করলাম। আমরা দেখলাম যে টেক্সট অংশটুকু একদম সেন্টারে চলে এসেছে এবং দুই পাশে ইনসেট তৈরি হয়েছে। এভাবে আমরা অ্যাডজাস্টিং টেক্সট ইনসেট অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতে পারি। এখন আমরা আলোচনা করব ফ্লোয়িং টেক্সট অটোমেটিক্যালি নিয়ে। আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে কিছু টেক্সট সিলেক্ট করলাম এবং টেক্সট ফ্রেম কিছুটা কমিয়ে দিলাম। আমরা দেখলাম যে বাউন্ডিং এরিয়াতে রেড অ্যালার্ট দেখাচ্ছে। এর মানে হলো টেক্সট ফ্রেমের মধ্যে আরও কিছু টেক্সট ছিল এবং আমরা টেক্সট ফ্রেম ছোট করে নেওয়ায় ওই টেক্সটগুলো আর দেখা যাচ্ছে না। আমরা রেড অ্যালার্ট বাটনে ক্লিক করলাম এবং শিফট প্রেস করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একটি টেক্সট ফ্রেম নিলাম এবং দেখলাম যে ওই টেক্সট ফ্রেমের মধ্যে টেক্সটগুলো দেখা যাচ্ছে। আমরা উপরের টেক্সট ফ্রেমটি ছোট করে নিলাম এবং দেখলাম যে নিচের টেক্সট ফ্রেমে সব টেক্সট ভালোভাবে ফিট হয়ে গিয়েছে। এখন আমরা আলোচনা করব অ্যাপ্লাইং প্যারাগ্রাফ স্টাইল টু টেক্সট নিয়ে। অর্থাৎ আমরা টেক্সটে কি করে প্যারাগ্রাফ স্টাইল অ্যাপ্লাই করতে পারি। আমরা কিছু টেক্সট কপি করে নতুন একটি টেক্সট ফ্রেম নিলাম। আমরা ওই টেক্সট ফ্রেম সিলেক্ট করে প্যারাগ্রাফ স্টাইল প্যানেল থেকে ইন্ট্রো বডি, টেবিল বডি, টি বডি সিলেক্ট করলাম। আমরা দেখতে পেলাম যে আমরা যখন ইন্ট্রো বডি সিলেক্ট করছি তখন একরকম টেক্সট দেখতে পাচ্ছি, আবার টেবিল বডি ও টি বডি সিলেক্ট করলে অন্যরকম টেক্সট দেখতে পাচ্ছি। আমরা প্যারাগ্রাফ স্টাইল প্যানেলে আরও কিছু স্টাইল সিলেক্ট করে দেখলাম যে এক একটি স্টাইল সিলেক্ট করলে এক এক রকম পরিবর্তন দেখা যাচ্ছে। এখন আমরা কথা বলবো অ্যাডজাস্টিং কলামস নিয়ে, অর্থাৎ আমরা কি করে কলাম অ্যাডজাস্ট করতে পারি। আমরা একটি টেক্সট ফ্রেম সিলেক্ট করলাম এবং Ctrl+B প্রেস করলাম। আমরা টেক্সট ফ্রেম অপশন নামে একটি প্যানেল দেখতে পেলাম। আমরা টেক্সট ফ্রেম অপশন প্যানেলে কলামে 2 সেট করলাম এবং গাটার এর মান দিলাম 25 ইঞ্চ। আমরা ওকে বাটনে প্রেস করলাম। আমরা টেক্সট ফ্রেম কিছুটা কমিয়ে দেখলাম যে টেক্সট অংশটুকু দুইটি কলামে ভাগ হয়ে গিয়েছে। আমরা উইন্ডো মেনু থেকে টাইপ অ্যান্ড টেবিল অপশন সিলেক্ট করে প্যারাগ্রাফ সিলেক্ট করলাম। আমরা প্যারাগ্রাফ প্যানেল থেকে অ্যালাইনমেন্টে জাস্টিফাই সিলেক্ট করলাম এবং দেখলাম যে এখন আমরা টেক্সট ফ্রেমে কলাম দুইটি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারছি। এভাবে আমরা টেক্সট ফ্রেম অপশন থেকে কলাম বাড়াতে, কমাতে এবং অ্যাডজাস্ট করতে পারব। এখন আমরা কথা বলবো ইউজিং দ্য বেসলাইন গ্রিড টু অ্যালাইন টেক্সট নিয়ে।
অর্থাৎ আমরা বেসলাইন গ্রিড কিভাবে ব্যবহার করব। আমরা এডিট মেনু থেকে প্রিফারেন্স অপশন সিলেক্ট করলাম এবং গ্রিডে ক্লিক করলাম। আমরা বেসলাইন গ্রিডে কিছু অপশনের পরিবর্তন করলাম এবং ওকে প্রেস করলাম। আমাদের টেক্সট ফ্রেমে কোনো বেসলাইন গ্রিড দেখা যাচ্ছে না, কারণ বেসলাইন গ্রিড অপশনটি এনেবল করা নেই। এখন আমরা ভিউ মেনু থেকে গ্রিড অ্যান্ড গাইডস সিলেক্ট করলাম এবং শো বেসলাইন গ্রিডে ক্লিক করলাম। এবার আমরা বেসলাইন গ্রিড দেখতে পেলাম। আমরা টেক্সট ফ্রেম সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ডকুমেন্টের বাহিরে নিয়ে আসলাম এবং দেখলাম একটি লাইনে একটি টেক্সটের সাথে আরেকটি টেক্সটের অ্যালাইন সমান নয়। আমরা যে টেক্সট সমান নয় সেটুকু অংশ সিলেক্ট করে ক্যারেক্টার প্যানেল থেকে লিডিং এর মান বাড়িয়ে দিলাম এবং দেখলাম যে লাইনটি সমান হয়ে যাচ্ছে। এভাবে আমরা বেসলাইন গ্রিড এর মাধ্যমে টেক্সট অ্যালাইনমেন্টকে অ্যাডজাস্ট করতে পারি। আমরা বেসলাইন গ্রিডের কাজ শেষ হয়ে গেলে বেসলাইন গ্রিডকে ডিসেবল করে দিব। আমরা ভিউ মেনু থেকে গ্রিড অ্যান্ড গাইডস সিলেক্ট করলাম এবং হাইড বেসলাইন গ্রিডে ক্লিক করলাম। আমরা দেখলাম যে বেসলাইন গ্রিড আর ডকুমেন্টে দেখাচ্ছে না। এখন আমরা আলোচনা করব ফাইন্ডিং অ্যান্ড চেঞ্জিং আ মিসিং ফন্ট নিয়ে, অর্থাৎ আমরা কিভাবে মিসিং ফন্টকে খুঁজে পেতে পারি। আমরা টাইপ মেনু থেকে ফাইন্ড আউট অপশন সিলেক্ট করলাম। আমরা ফাইন্ড ফন্ট নামের একটি প্যানেল দেখতে পেলাম। ফাইন্ড ফন্ট প্যানেলে আমরা এই ডকুমেন্টে যে 3টি ফন্ট ব্যবহার করেছি সেগুলো দেখতে পেলাম। আমরা যদি এই ডকুমেন্টটি অন্য কম্পিউটারে ওপেন করতাম এবং যে কোনো একটি ফন্ট ওই কম্পিউটারে মিসিং থাকলে ফাইন্ড ফন্ট প্যানেলে আমরা ওয়ার্নিং মেসেজ দেখতে পেতাম। আমরা মিনিয়ন প্রো ফন্ট সিলেক্ট করে নিচে মডার্ন ফন্ট সিলেক্ট করে মিনিয়ন প্রো ফন্টটিকে রিপ্লেস করে দিলাম। আমরা দেখলাম যে ডকুমেন্টে যে জায়গাগুলোতে মিনিয়ন প্রো ফন্ট রয়েছে সেই জায়গাগুলোতে মডার্ন ফন্ট চলে এসেছে। এভাবে আমরা কোনো মিসিং ফন্ট খুঁজে বের করতে পারি এবং কোনো ফন্ট পরিবর্তন করতে পারি। এখন আমরা আলোচনা করব এন্টারিং অ্যান্ড ইম্পোর্টিং টেক্সট নিয়ে। আমরা পূর্বে টাইপ টুল সিলেক্ট করে টেক্সট ফ্রেম তৈরি করে টেক্সট এন্টার করেছিলাম। আমরা চাইলে অন্য কোনো ডকুমেন্ট থেকে কোনো টেক্সট ফাইলও ইনডিজাইনে ইম্পোর্ট করে নিতে পারি। আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একটি টেক্সট ফ্রেম নিলাম। আমরা ওই টেক্সট ফ্রেম সিলেক্ট করে ফাইল মেনু থেকে প্লেস অপশন সিলেক্ট করে একটি টেক্সট ফাইল নিলাম। আমরা দেখলাম যে ওই টেক্সট ফ্রেমের মধ্যে টেক্সট ফাইলের টেক্সট অংশটুকু ফিট হয়ে গিয়েছে। এখন আমরা কথা বলবো ফাইন্ডিং অ্যান্ড চেঞ্জিং টেক্সট অ্যান্ড ফরম্যাটিং নিয়ে। আমরা এডিট মেনু থেকে ফাইন্ড অর চেঞ্জ অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট Ctrl+F। আমরা ফাইন্ড টু অপশনে ব্ল্যাক টি লিখে সার্চ দিলাম এবং দেখলাম যে ব্ল্যাক টি এর কোনো টেক্সট পাওয়া যায়নি। কিন্তু আমাদের ডকুমেন্টে ব্ল্যাক টি টেক্সট রয়েছে, কিন্তু ওই টেক্সটের ফরম্যাট আলাদা বলে সার্চ করে কোনো ফলাফল পাওয়া যায়নি।
এবার আমরা ফাইন্ড টু অপশনে ব্ল্যাক টি লিখলাম এবং সার্চ টু অপশনে অল ডকুমেন্ট সেট করে দিলাম। এবার ফাইন্ড নেক্সটে ক্লিক করলে আমরা ডকুমেন্টের যে জায়গাগুলোতে ব্ল্যাক টি টেক্সট রয়েছে সেই জায়গাগুলো দেখতে পাব। আমরা চেঞ্জ টু আ গ্রিন টি লিখলাম এবং চেঞ্জ বাটনে ক্লিক করলাম। আমরা দেখলাম ডকুমেন্টের যে জায়গাগুলোতে ব্ল্যাক টি টেক্সট রয়েছে সেই জায়গাগুলোতে গ্রিন টি টেক্সট চলে এসেছে। আমরা যদি চেঞ্জ অলে ক্লিক করতাম তবে সম্পূর্ণ ডকুমেন্টে যে জায়গাগুলোতে ব্ল্যাক টি টেক্সট রয়েছে সেই জায়গাগুলোতে গ্রিন টি টেক্সট চলে আসতো। আমরা ফাইন্ড ফরম্যাট অপশনে প্যারাগ্রাফ স্টাইলে হেড 1 সিলেক্ট করে ফাইন্ড নেক্সট বাটনে ক্লিক করলে দেখব যে ডকুমেন্টের যে জায়গায় হেড 1 ফরম্যাটটি ব্যবহার করা হয়েছে সেই জায়গা আমরা দেখতে পাচ্ছি। আমরা চেঞ্জ ফরম্যাটে হেড 4 সিলেক্ট করে চেঞ্জে ক্লিক করলে দেখব যে ডকুমেন্টের যে জায়গায় হেড 1 ফরম্যাটটি ব্যবহার করা হয়েছে সেই জায়গায় হেড 4 অপশনটি চলে এসেছে। এখন আমরা আলোচনা করব ওয়ার্কিং উইথ ফন্টস, টাইপ স্টাইলস অ্যান্ড গ্লিপস নিয়ে। আমরা ইতোমধ্যে ফন্ট নিয়ে কিছু কাজ করেছি। আমরা ক্যারেক্টার প্যানেল থেকে ফন্টের কিছু অপশনের পরিবর্তন করতে পারি। এখন আমরা গ্লিপস নিয়ে কাজ করব। টাইপ মেনু থেকে আমরা গ্লিপ সিলেক্ট করলাম, যার শর্টকাট Alt প্লাস Shift প্লাস F11 এবং গ্লিফ এর একটি প্যানেল দেখতে পেলাম। গ্লিফ হলো কোনো ফন্টের সিম্বল টেবিল। আমরা মিনিয়ন প্রো ফন্ট সিলেক্ট করে ওই ফন্টের সিম্বল টেবিল দেখতে পেলাম। আমরা যে কোনো সিম্বল সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ডকুমেন্টের উপর নিয়ে গেলে ওই সিম্বল প্লেস হয়ে যাবে। এভাবে আমরা ফন্টস, টাইপ স্টাইল অ্যান্ড গ্লিপ নিয়ে কাজ করতে পারি। এখন আমরা আলোচনা করব অ্যাডিং আ স্পেশাল ক্যারেক্টার নিয়ে। আমরা আগের সব প্যানেলগুলো বন্ধ করে নিলাম। আমরা টাইপ মেনু থেকে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার সিলেক্ট করে বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে পারি। আমরা কিছু টেক্সট লিখলাম। এবার টাইপ মেনু থেকে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার সিলেক্ট করে বুলেট ক্যারেক্টার সিলেক্ট করলাম এবং দেখলাম যে বুলেট ক্যারেক্টার অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কি করে কোনো টেক্সটে স্ট্রোক কালার অ্যাড করতে পারি। আমরা কিছু টেক্সট সিলেক্ট করলাম এবং কালার প্যানেল থেকে ফিল কালার মুছে আউটলাইন কালার সেট করলাম। এভাবে আমরা যে কোনো টেক্সটের কালার অ্যাডজাস্ট এবং সেট করতে পারি। এখন আমরা কথা বলবো ইনসার্টিং ফ্র্যাকশন ক্যারেক্টার্স, অর্থাৎ কিভাবে আমরা ফ্র্যাকশন ক্যারেক্টার অ্যাড করতে পারি। টাইপ মেনু থেকে আমরা গ্লিপ সিলেক্ট করলাম, যার শর্টকাট Alt প্লাস Shift প্লাস F11 এবং গ্লিপ এর একটি প্যানেল দেখতে পেলাম। আমরা একটি ফ্র্যাকশন সিম্বল সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ডকুমেন্টের উপর নিয়ে গেলে ওই সিম্বলটি প্লেস হয়ে যাবে। এভাবে আমরা কোনো ফ্র্যাকশন ক্যারেক্টার অ্যাড করতে পারি। এখন আমরা আলোচনা করব হ্যাঙ্গিং পাঞ্চুয়েশন
আউটসাইড দ্য মার্জিন নিয়ে। আমরা একটি টেক্সট ফ্রেম সিলেক্ট করলাম এবং আমরা চাচ্ছি যে ওই টেক্সট ফ্রেমের মধ্যে কোনো টেক্সট মার্জিন থেকে দূরে শুরু হবে। আমরা টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় টাইপ মেনু থেকে স্টোরি অপশনটি সিলেক্ট করলাম। স্টোরি প্যানেলে আমরা অপটিক্যাল মার্জিন অ্যালাইনমেন্ট অপশনটি সিলেক্ট করলাম এবং আমরা যত পিটি সিলেক্ট করে দেখব তত পিটি ওই টেক্সটের দুই পাশের অংশে কেটে যাবে। এভাবে স্টোরি অপশনের মাধ্যমে হ্যাঙ্গিং পাঞ্চুয়েশন আউটসাইড দ্য মার্জিন নিয়ে কাজ করতে পারি। এখন আমরা আলোচনা করব ক্রিয়েটিং আ ড্রপ ক্যাপ নিয়ে। আমরা এল ওয়ার্ড সিলেক্ট করে টাইপ মেনু থেকে টাইপ অ্যান্ড টেবিল সিলেক্ট করে প্যারাগ্রাফ অপশনটি ক্লিক করলাম, যার শর্টকাট Ctrl+Alt+T। আমরা প্যারাগ্রাফ প্যানেলে ড্রপ ক্যাপে ৩ দিয়ে দেখলাম যে এল ওয়ার্ডটি ৩টি লাইনের সমান জায়গা নিয়ে আছে। এভাবে আমরা ড্রপ ক্যাপ তৈরি করে সেট করতে পারি। এখন আমরা আলোচনা করব হাইপারনেশন সেটিংস নিয়ে। আমরা প্যারাগ্রাফ প্যানেলে হাইপারনেট অপশন সিলেক্ট করে রাখলে দেখব যে টেক্সট ফ্রেমে কিছু টেক্সট হাইফেন হয়ে দুইটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এখন আমরা আলোচনা করব ইনসার্টিং আ ম্যানুয়াল লাইন ব্রেক নিয়ে। আমরা একটি প্যারাগ্রাফের কোনো লাইনের শেষে এন্টার প্রেস করলে লাইনটি ব্রেক হয়ে যাবে। আমরা যদি একটি প্যারাগ্রাফের কোনো লাইনের শেষে শিফট প্লাস এন্টার প্রেস করি তবে ওই লাইনের শেষ থেকেই লাইনটি ব্রেক হয়ে যাবে। আমরা এখন সিলেক্ট করলে দেখব যে পুরো প্যারাগ্রাফ অংশটুকুই সিলেক্ট হচ্ছে। আমরা এখন আলোচনা করব কিভাবে ট্যাব অর্ডার সেট করা যায়। ট্যাব অর্ডার হচ্ছে আমরা কোনো ওয়ার্ডের মাঝে ট্যাব প্রেস করলে কতটুকু স্পেস তৈরি হবে সেটি সেট করে দেওয়া। আমরা Ctrl+Shift+T প্রেস করে ট্যাবের একটি প্যানেল আনলাম। আমরা রুলার মেনু থেকে ইঞ্চিস সিলেক্ট করলাম। আমরা ট্যাব প্যানেলে স্পেস সেট করে ট্যাব প্রেস করলে ঠিক ওই স্পেস পর্যন্ত ট্যাবটি সরে যাবে। এখন আমরা দেখব কি করে প্যারাগ্রাফ শেড তৈরি করা যায়। আমরা গ্রিন টি টেক্সট সিলেক্ট করে প্যারাগ্রাফ প্যানেল থেকে শেডিং অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম গ্রিন টি টেক্সটের পিছনে একটি কালার শেড তৈরি হয়েছে। আমরা শেডিং অপশনে শেড এর কালার পরিবর্তন করে দিতে পারি। আমরা শেড এর কালার লাল সেট করে দিলাম। এখন আমরা আলোচনা করব কিভাবে প্যারাগ্রাফে রুল অ্যাপ্লাই করতে পারি। আমরা একটি প্যারাগ্রাফ সিলেক্ট করলাম এবং প্যারাগ্রাফ প্যানেলে প্যানেল মেনু থেকে প্যারাগ্রাফ রুলস অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট Ctrl+Alt+J। প্যারাগ্রাফ রুলস প্যানেলে রুল অন করলাম এবং আমরা কিছু অপশনের পরিবর্তন করে ওকে প্রেস করলে দেখলাম যে আমরা রুলে যেসব সেটিংস অ্যাড করে দিয়েছিলাম সেই সেটিংসগুলো অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।